সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছে আমি সাঈদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে আছেন প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক। বাম দিকে রয়েছেন সিনিয়র সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক আফাজ উদ্দিন বিপ্লব। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কী হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে গত সরকারের স্বৈরাচারী ও ফ্যাসিবাদী নীতির ধরনকে আমরা চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 8 এপ্রিল 2025। গত 16 বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2009 29 ডিসেম্বরের নির্বাচন দেশকে আরও গভীর সংকটে ফেলেছে। খালেদা জিয়া। 2010 29 আসামির সাজা, বিডিআর হত্যাকাণ্ড। 2011 বিনিয়োগকারীদের 20,000 কোটি টাকা ক্ষতি, সংবিধানে মৌলিক পরিবর্তন মানবে না বিএনপি। 2013 ময়মনসিংহে হেফাজত কর্মীদের উপর হামলা, বিএনপি কার্যালয়ে আগুন। ফখরুল মওদুদ সহ বিএনপির 10 নেতা কারাগারে। 2014 প্রশাসন নির্ভর আওয়ামী লীগ, ঐশীর বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ। 2015 জিয়া খালেদা রাজাকারদের পিতামাতা, হাসানুল হক ইনু। 2016 লক্ষ্মীপুর ও টাঙ্গাইলে বন্দুকযুদ্ধে 3 জন নিহত হয়েছে। 2017 কবে নাগাদ তিস্তা চুক্তি, জানতে চাইবে বাংলাদেশ। সাইদির অপরাধে সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত, অ্যাটর্নি জেনারেল। 2018 কুমিল্লার মামলায় খালেদাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষায় বিএনপির আস্থা নেই। 2019 ফেনীতে মাদ্রাসা ছাত্রী নুসরাতকে পুড়িয়ে হত্যা, ভুইয়াপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ। 2021 মাঠ প্রশাসনে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। পিকে হালদার সহ 129 খেলাপিকে হাইকোর্টে তলব। 2022 নির্বাচনে কাউকে আনা না আনা সরকারের দায়িত্ব না, কাদের। কুমিল্লায় বন্দুকযুদ্ধে র্যাব সদস্য সহ গুলিবিদ্ধ 4। 2023 বান্দরবানে গোলাগুলি, 8 জন নিহত। শুরুতেই যাচ্ছি প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, তিনি একজন পেশাজীবী সংগঠনের নেতা। বকুল ভাই, আপনার কাছ থেকে আমরা একটু জানতে চাচ্ছি, আমরা একটি সংবাদের শিরোনামে দেখলাম 29 ডিসেম্বরের নির্বাচন দেশকে আরও গভীর সংকটে ফেলেছে। এর মন্তব্য করেছিলেন বেগম খালেদা জিয়া। 2009 সালের খবর এটি। প্রায় 17 বছর আগে বেগম খালেদা জিয়ার এ বক্তব্য সত্যই হলো শেষ পর্যন্ত। একটা ফ্যাসিস্ট আমলের মাধ্যমে জাতি শোষণের শিকার হয়েছে। এ ব্যাপারে আপনার মন্তব্য কি? ফ্যাসিজম কিভাবে প্রাতিষ্ঠানিক রূপ লাভ করলো এবং ধীরে ধীরে রাজনীতিকে পাশ কাটিয়ে একেবারে অ্যাবসলিউট পাওয়ার দখল করে শেখ হাসিনা সর্বেসর্বা হয়ে উঠল এবং গণতন্ত্রকে নির্বাসিত করলো? দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন এবং ওনার অনেক কথাই কিন্তু বাস্তবে রূপ নিয়েছে। উনি সেই 29 ডিসেম্বর নির্বাচনকে উনি যেভাবে প্রশ্ন করেছিলেন যে এই নির্বাচনের পর হয়তোবা ফ্যাসিবাদের জাগরণ ঘটবে, উনি অবশ্য এগুলি লক্ষ্য করতে পেরেছেন। কারণ ওনার রাজনৈতিক অভিজ্ঞতা প্রজ্ঞার আলোকে উনি ওনার প্রজ্ঞার আলোকে আপনি কিছু লক্ষ্য করেছেন যে কোনো অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, হত্যা, গুম, খুন হোক না কেন, তার প্রতিটা পয়েন্টে পয়েন্টে উনি যখন প্রতিবাদ করেছেন, এই আওয়ামী লীগ থেকে কিন্তু তার বিচার আসেনি, তার কোনো প্রতিবাদ দূরের কথা, তার কোনো রিয়াকশন এসেছে। আপনি যতবারই দেশনেত্রী বেগম খালেদা জিয়া ধরেন প্রত্যেকটা প্রতিবাদ করে, প্রোগ্রাম করে, বা আমরা টকশোতে বলে হোক বা সেমিনার করে হোক, যত কিছু বলা হোক না কেন, এই শেখ হাসিনা কিন্তু এগুলো কোনো কিছু পাত্তা দেয়নি। বেগম খালেদা জিয়া তো আসলে সাধারণ মানুষকে নিয়ে রাজনীতি করেন, সুতরাং সাধারণ মানুষের কণ্ঠস্বরই ছিল কিন্তু বেগম জিয়ার বক্তব্য। এবং বেগম খালেদা জিয়া কিন্তু আরও একটি কথা বলেছিলেন যে এই আওয়ামী লীগ পচে গলে গন্ধ বেরোবে, ধৈর্য ধারণ করুন। সেটিও কিন্তু সত্য হলো। তাহলে ওনার মতো মানুষ, একজন এত বয়স্ক একজন মানুষ যদি এটি এত সহজে বুঝতে পারেন এত একেবারে শুরুতে, তাহলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো
বা শেখ হাসিনা কেন বুঝলো না এটি? না, শেখ হাসিনা বুঝলে তার আসলে ব্যাপার হচ্ছে কি, শেখ হাসিনার মধ্যে কিন্তু ওই গণতান্ত্রিক চর্চা নেই। আমরা লক্ষ্য করেছি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপোষহীন ছিলেন। আপোষহীন কিসের জন্য ছিলেন? কিন্তু আপোষহীন তো তিনি হয়ে উঠেছিলেন। আপোষহীন তো জন্মসূত্রে হননি, কিন্তু হয়েছিলেন মানুষের চাহিদার ভিত্তিতে, সময়ের চাহিদার ভিত্তিতে। এবং সেখানে দেখেছে স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে স্বৈরাচার এরশাদ যেভাবে মানুষের ক্ষতি করেছিল, যেভাবে মানুষকে হত্যা নিপীড়ন নির্যাতন করেছিল, তার বিরুদ্ধে কিন্তু উনি রুখে দাঁড়িয়েছিলেন এবং সেখানে একটা জনসমর্থন ছিল। আর সেই তেমনিভাবে দেখেন আওয়ামী লীগ শাসনের শুরু থেকে তারা যেভাবে মনে করেন আপনার ওয়ার্ড থেকে তৃণমূল থেকে আপনার কেন্দ্র পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে, ধরেন নির্বাচনের ক্ষেত্রে কোনো মেম্বার, চেয়ারম্যান, উপজেলা, পৌরসভা প্রত্যেকটা নির্বাচনে দেখেন আপনি তার মার্কা নৌকা পাইলে পাস, মানে এক ধরনের প্রভাব বিস্তার করা এবং স্বার্থ হাসিল করছেন। আপনি দেখেন ভোটের অধিকার যদি আমরা বাস্তবায়ন না করতে পারেন কোনোদিন কিন্তু মানুষের সেই রাইটসটা পাবেন না। মানুষ যে অধিকার, এই সবগুলো অধিকার কিন্তু ভোটের সাথে সম্পৃক্ত। সেটি যদি হয়, বেগম খালেদা জিয়া ওই সময় 2009 সালে বুঝতে পেরেছিলেন, কিন্তু 2024 সালের এই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বেগম খালেদা জিয়ার ওই যে রিয়ালাইজেশন এবং বেগম খালেদা জিয়ার যে আপোষহীন মনোভাব এবং যে দেশপ্রেমের প্রশ্নে আপোষহীন সেই যে শিক্ষা এবং শেখ হাসিনার যে কর্মকাণ্ড, ফ্যাসিজমের যে কর্মকাণ্ড, 24 সালের যে আগস্ট পরবর্তী সময় বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কি কোনো লেসন নিয়েছে, কোনো শিক্ষা নিয়েছে? রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পর তার কি কোনো প্রতিফলন দেখছেন? প্রতিফলন হবে কেন আমি বলি, দেখেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন যে এই আওয়ামী লীগ আমরা পচে গলে শেষ হওয়ার এবং দুর্গন্ধ ছড়ানো পর্যন্ত সুযোগ দিচ্ছি, যাতে করে মানুষ, এটি তো তাদের কর্মকাণ্ড তারা পৌঁছে। এখানে লক্ষ্য করুন আপনি এই যে কথাটা, এই কথাটার গভীরতা কতটুকু। কিন্তু আওয়ামী লীগ বলেছিল আগে উন্নয়ন তারপর গণতন্ত্র। গণতন্ত্র মানে কি? সুশাসন। সুশাসন যদি না থাকে আমি উন্নয়ন দিয়ে কী করবেন? লুটে ফুটে খেয়ে শেষ করে দিয়েছে। আপনি দেখেন ভোটের অধিকার থাকলে কিন্তু মানুষকে জবাব দিতে হয়। আমি যত বড় লোকই হই না, কিন্তু আমি কিন্তু একটা মুচির কাছেও যাব, আমি একটা ব্রাহ্মণের কাছেও যাব, আমি একজন চুরের কাছে যাব, ডাকাতের কাছে যাবো, একজন মৌলানার কাছে যাব, ভোটের জন্য যাব। তখন কিন্তু সে যাচাই করবে লোকটা কিরকম। আবার 5 বছর পর যখন আমি আবার যাবো, তখন আমার সে যাচাই বাছাই করবে, মানে সম্পর্ক রিনিউ করবে। হ্যাঁ, রিনিউ করতে গেলে যে আমি কি তার সঠিক কাজ করেছি কিনা, 5 বছরের কর্মকাণ্ড, আমার সততা কতটুকু আছে, আমি সততার সাথে কাজ করেছি কিনা, বা আমি সুশাসনের জন্য কতটুকু কাজ করেছি। এই যে এই প্রেক্ষাপটটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেখেন একজন গৃহকর্ত্রী ছিলেন, সেখান থেকে উনি রাজপথে এসে সেই ভোটের অধিকার বাস্তবায়ন করে নিজেকে প্রমাণ করে দিয়েছেন এবং উনি ওনার অভিজ্ঞতা লোকে কিন্তু এই কথাগুলো বলেছেন। আমার প্রশ্ন সেটি হচ্ছে যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে মাঠে আছে তাদের মধ্যে কি এই রিয়েলাইজেশনটা এসেছে যে আসলে শেষ পর্যন্ত যে বেগম জিয়া বলেছিলেন যে পচে গলে গন্ধ বেরোবে, কি কারণে গন্ধ বেরোবে, কি কারণে পচবে, সেটি কিন্তু বেগম জিয়া সে আওয়ামী লীগের কর্মকাণ্ড দেখেই মন্তব্য করেছিলেন। কিন্তু এই অভ্যুত্থানের পরে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই জিনিসটি রিয়েলাইজেশন এসেছে, আসছে। এখন কিন্তু সবাই অ্যানালাইসিস করছে, সেই জন্য অ্যানালাইসিস করছে এবং অতীতের কর্মকাণ্ড অ্যানালাইসিস করছে, বর্তমান কর্মকাণ্ড, তারপর আমাদের দিক নির্দেশনা কী হওয়া দরকার বা কী কী সংস্কার হওয়া দরকার, কী কী সংস্কার হলে এই ধরনের প্রবলেমগুলো ফেসিবাদের মতো আবার আসতে পারবে না বা আসবে না। এটা একটা জিনিস। আমি আরেকটা দেশনীতি বেগম খালেদা জিয়ার আরেকটা কথা আমি বলি, উনি ইসলাম নিয়ে কিন্তু একটা কথা বলেছিলেন যে যারা সত্যিকারের মুসলমান তারা কোনোদিন অন্য মানুষের ক্ষতি করতে পারে না। তারা জানে মৃত্যুর পরও তাদের একটা জীবন আছে, সেই জীবনে তাদেরকে হিসাব দিতে হবে। মানে এই কথাটা কিন্তু ইউটিউবে ভাসছে। দেখেন ওনার কথা, মানে উনি ইসলামিক মাইন্ডেড কতটুকু গভীর মন থেকে বলছেন, তার সততা, মানবতা এবং তার উন্নয়ন মানসিকতা, মানুষের জবাবদিহিতা, এই জিনিসগুলো যদি মানুষের মধ্যে না থাকে সে মানুষ কোনোদিন নেতা হতে পারবে না। এবং তার মধ্যে আপনি যদি থাকেন যে না আমাকে ক্ষমতায় থাকতে হবে, দীর্ঘদিন থাকতে হবে এবং আমি উন্নয়ন দিয়ে আমি আমার সমস্ত অপকর্মকে ঢেকে দেব, তখন কিন্তু সেটা কখনো হয় না। এটাই বাস্তবায়ন হলো এবং দেশনীতি বেগম খালেদা জিয়ার কথাগুলো কিন্তু সুন্দরভাবে প্রতিফলিত হলো যে প্রতিটা পদে পদে যে আপনাকে মানুষের মন বুঝতে হবে, মানুষের মেন্টাল যে স্যাটিসফ্যাকশন আছে কোন জায়গায় সেটা বুঝতে হবে। আপনি ইচ্ছা করে একটা কিছু করবেন দীর্ঘমেয়াদী ক্ষমতা থাকার জন্য, আপনার নেতাকর্মীদেরকে মোটা তাতা করার জন্য, তা কিন্তু হবে না। আপনাকে জনগণের কথা ভাবতে হবে। ওনার তো কোনো ত্রুটি নাই ওনার রাজনীতি জীবনে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানেরও নাই। এবং আমি দেখেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্বন্ধে কত ধরনের
মানে কথা ছড়িয়েছিল, অপপ্রচার অপপ্রচার চলেছে। করেছে, কিন্তু আজ পর্যন্ত কিন্তু প্রমাণ করতে পারেনি। একটা প্রমাণ করতে হবে, যেখানে শেখ হাসিনার এত অপকর্ম, তার 56 জন পারিবারিক এমপির মধ্যে এত অপকর্ম, এত লুটতরাজ, একজন এমপি তো সাইফুদ্দিন সাবান তো 256টা ফ্ল্যাট কিনেছে, বাড়ি কিনেছেন ইয়েতে, ইউকেতে। তো এরকম দেখেন বিএনপির মধ্যে তো আপনি পাবেন না। তা আমার নেত্রীর সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান এবং আমাদের যে তারেক রহমান সাহেব, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আপনি দেখেন একটা তাদের মধ্যে কোনো ত্রুটি নাই, কিন্তু মিথ্যা অপবাদ, মিথ্যা মামলা। কর্মীরা এই জিনিসটি বুঝলেই হয়। বকুল ভাই, আপনার কাছ থেকে আবারও শুনবো একই বিষয়ে। আফাজউদ্দিন বিপ্লব, আপনার কাছে জানতে চাই, যে প্রশ্নটির উত্তর শ্যামল ভাইয়ের কাছ থেকে আরো পরিষ্কারভাবে আমরা জানতে চেয়েছিলাম, সেই প্রশ্নটি যে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময় বেগম জিয়ার যে এই মন্তব্য যে দেশ গভীর সংকটে ফেলে দিয়েছে এরকম একটি কনস্পিরেসি নির্বাচন, এবং বেগম জিয়ার আরেকটি কথা যেটি এই আওয়ামী লীগ পচে গলে গন্ধ বেরোবে, হ্যাঁ, যে সব কর্মকাণ্ডের কারণে পচবে গলবে, সেই কর্মকাণ্ড কি রাজনীতি থেকে রাজনৈতিক দলগুলো বাদ দিতে পেরেছে? 2009 সালে উনি এটা বলেছেন, এবং সেটা যে হবে সেটা স্টেপ বাই স্টেপ আমরা দেখেছি। 9 নির্বাচনের পরে 14 নির্বাচন, উনি বলেছেন যে পচে গেলে, এটা একদিনে হয় না, পচা গলা তো একদিনে হয় না, একদিনে পচা না। উনি কিন্তু ওইভাবেই বলেছেন কথাটা, এবং পলিটিক্যাল ফিলোসফি উনি বলেছেন 14তে পচেছে, তারপরে 18তে পচেছে, 24 এসে গলে গন্ধ বের হয়ে গেছে। তো এই যে জিনিসটা, এটা উনি তখনই বুঝতে পেরেছেন। তার মানে উনি রাজনৈতিক চিন্তার গভীরতাটা বুঝতে হবে, এবং ওইটা শুধু আমাদেরকে বুঝলেই হবে না, রাজনৈতিক দল, ওনার যে দল এবং কর্মীদেরকেও এটা বুঝতে হবে, মাঠ পর্যায়ের কর্মীদেরকে বুঝতে হবে, রাজনৈতিক নেতাদেরকেও বুঝতে হবে যে আমার নেত্রী এই কথাটা বলেছেন কি কারণে বলেছেন, তাহলে পরে আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে। এখন এই শিক্ষা যদি আমরা না নিই, তাহলে ভবিষ্যতে আমাদেরকেও একই পরিণতি, একই দর্শন তো সবার জন্য রাজনৈতিক দর্শন তো ব্যক্তিভেদে পাল্টাবে না, কারণ এটা হলো জনগণের মত নিয়ে রাজনীতি করতে হবে। কিন্তু এর আগে আমরা শেখ হাসিনাকে দেখতে পেয়েছি প্রতিদিন বক্তৃতার সময় কোনো না কোনো ভাবে একবার না একবার খালেদা জিয়াকে একটা বকা দিতেই, কোনো না কোনো রাজনীতিবিদকে উনি চুবিয়ে মেরে মারবেন অথবা ডুবিয়ে মারবেন, করে ফেলে দেবেন, এরকম কিছু থাকতোই। তো ওই যে প্রতিহিংসাটা দেখেন, খালেদা জিয়ার মধ্যে কিন্তু ওই ধরনের প্রতিহিংসামূলক কোনো নাই। এবং ইনফ্যাক্ট আপনি দেখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি আছেন, উনি বক্তব্য কিন্তু ওই ধরনের কোনো, আমি সেই জায়গায় আসতেছি, এবং ওনার ধারাবাহিকতা যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার মধ্যেও কিন্তু ওনার মধ্যেও কিন্তু এই ধরনের কোনো, ওনার বক্তব্য এবং ওনার যে দিক নির্দেশনা, সেগুলির মধ্যেও কিন্তু এই ধরনের কোনো প্রতিহিংসামূলক কোনো নাই, এবং গঠনমূলকভাবেই উনি নেতাকর্মীদের সেই নির্দেশনা দিচ্ছেন। এবং ওনার খালেদা জিয়ার যে আদর্শ যেটা ছিল, আমার মনে হয় যে ওই আদর্শটাকে উনি ধারণ করেই নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন বলেই নেতাকর্মীরা এখন পর্যন্ত সঠিক ট্র্যাকে আছে আমার কাছে দৃশ্যমান হচ্ছে। কিন্তু আমাদের কাছে তো মনে হয় গণমাধ্যমের দিকে তাকালে সবটুকু ঠিক হয় না। এইটা এখানে একটা কথা আছে, এই বিষয়, এই জায়গাটিতেই কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিছুদিন আগে বলেছেন, আমি সেটাই বলছি, বিএনপি 111 এর মতো মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে। এটা এই এক সপ্তাহ আগেই উনি বলেছেন। এটা তো আসলে নেতাকর্মীদের হাতে না, এটা হলো মিডিয়াগুলোর হাতে। এখন মিডিয়াগুলোতে কিন্তু পরিবর্তন আসেনি, মিডিয়াগুলোতে মুষ্টিমেয় কিছু উপরের দিকে 1-2 জন হয়তো পরিবর্তন এসেছে, কিন্তু মিডিয়াগুলোতে টোটাল মিডিয়াগুলো সেই ফ্যাসিবাদের দোসররা, ফ্যাসিবাদের যে লালিত পালিত লোকজনই কিন্তু আছে, তাদের মাথায় সেই ধরনের চিন্তা ভাবনা আছে। তো তারা কিন্তু আসলে দিন শেষে গিয়ে ওই কোনো না কোনোভাবে বিএনপিকে মেলাইন করা, এবং এই সরকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকেও কিন্তু নানানভাবে সমালোচনা করার বা মেলাইন এক ধরনের হেয় করার। এই যে মব যেটি আপনি বললেন, মবের ব্যাপারে কিন্তু এক ধরনের উস্কানি নানান এন্ড থেকেই আছে। হ্যাঁ, নানান এন্ড থেকে, এটা শুধু দেশ থেকে না, আওয়ামী লীগের থেকে না, আমাদের বাইরের প্রতিবেশী দেশ ভারত থেকেও এই মবের পিছনে উস্কানি আছে, বিভিন্ন রকম উস্কানি আছে। আমরা আরেকটি সংবাদের শিরোনামে দেখলাম, বিনিয়োগকারীদের 20,000 কোটি টাকার ক্ষতি। 2011 সালের খবর। আওয়ামী শাসনের দুর্নীতির অন্যতম খাত ছিল শেয়ার বাজার। 1996 সালে ক্ষমতায় থাকাকালীন একইভাবে শেয়ার বাজার কেলেঙ্কারি এবং বিগত 16 বছরেও একই কেলেঙ্কারি অব্যাহত ছিল। পুঁজিবাজারের এই অচলায়তন থেকে কিভাবে আসলে মুক্তি পাওয়া সম্ভব বলে আপনি মনে করেন? ফ্যাসিবাদের সময় যে এভাবে শেয়ার বাজার লুটপাট হয়েছে, এটা কিন্তু গত 16 বছর না, এর আগে 96 সালে তখনও এই আওয়ামী লীগই ক্ষমতায় ছিল, শেয়ার বাজারে ব্যাপক লুটপাট এবং অস্বাভাবিক, এটা পৃথিবীর ইতিহাসে এরকম অস্বাভাবিক শেয়ার বাজারে এরকম লুটপাট হয় নাই। কোনো শেয়ারের দাম 100 টাকা, শেয়ারের দাম হয়ে গিয়েছিল 35,000 টাকা পর্যন্ত।
হ্যাঁ, আবার ধাপ করে সেটা নামতে নামতে এমনভাবে নামছে যে বিনিয়োগকারীরা অনেক দেউলিয়া, অনেকে আত্মহত্যা করেছে। আপনার ব্যাংকিং সেক্টর, পুঁজিবাজার, শিল্প কারখানা এগুলি কিন্তু লুটপাট করতে হবে এবং এই ক্ষেত্রে প্রথম দেশের একটা অর্থনীতির ইন্ডিকেটর সূচক হচ্ছে হলো দেশের পুঁজিবাজার। সবার আগে পুঁজিবাজারটাকে ধ্বংস করে এবং সেই পুঁজিবাজারটাকে গুটি কয়েক একেবারেই যে দরবেশ বলে খ্যাত হয়েছে সালমান এফ রহমান বা এসালাম গ্রুপ, এরকম বড় বড় কয়েকটি গ্রুপের হাতেই বন্দি ছিল এই পুঁজিবাজারটা। তারা কি বন্দি ছিল না, তুলে দেওয়া হয়েছিল, তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে এবং এটা রাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকে। এভাবেই তারা সেই শেয়ার বাজারটাকে লুটপাট করে, পুঁজিবাজার লুটপাট করে এবং ফুকলা করে দিয়েছে। এবং শুধু যে তারা দায়ী তা না, এর মধ্যে সে পুঁজিবাজারে যারা কর্মকর্তা ছিলেন, যাদেরকে নিয়োগ দেওয়া হতো, সেটাও টপ লেভেল থেকে ওই রকম লোকদের নিয়োগ দেওয়া হতো যারা ওইভাবে ওইটাকে ম্যানিপুলেট করতে পারে। এখন আপনি বলছেন যে এখান থেকে বের হয়ে আসা, মুক্তি পাওয়া সম্ভব কিনা? মুক্তি পাওয়া তখনই সম্ভব যখন আপনি এই অলিগারটাকে ভাঙতে পারবেন। এবং প্রথম দরকার হলো রাজনৈতিক সদিচ্ছা। রাজনৈতিক সদিচ্ছা যদি থাকে তাহলে আপনি এই লুটপাটের চক্রটা ভাঙতে পারবেন। তারপরে আপনি শেয়ার বাজারে যে পুঁজিবাজারে যে কর্মকর্তা, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে শুরু করে যারা যারা আছে যেখানে, সেই কর্মকর্তাকে যদি ওইরকম দক্ষ, যারা দেশের উন্নয়নের জন্য, দেশের অর্থনীতি বা দেশকে ভালোবেসে অর্থনীতিকে চাঙ্গা করার জন্য মানে যারা ডেডিকেটেড, নিবেদিত প্রাণ, তাদেরকে যদি আপনি নিয়োগ দেন তাহলে পরে পুঁজিবাজারের এই অচলায়তন কাটতে পারে। ধন্যবাদ আফাজউদ্দিন বিপ্লব। একই বিষয়ে আশরাফুদ্দিন বকুল, আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে বিপ্লব ভাই একটি কিন্তু কথা বলেছেন যে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে যে এই যে অর্থনৈতিক দুর্বৃত্তায়নের যে অচলায়তন, এটি ভাঙার জন্য হবে রাজনীতিবিদদের সিদ্ধান্ত নিতে হবে অলিগার্ক শ্রেণীর প্রভাব অর্থনীতি থেকে কমাবেন কিনা বা অলিগার্কদের আউট করে দেবেন কিনা। প্রত্যেকটা প্রতিষ্ঠান যদি তার নিজস্ব গতিতে চলে, সততার সাথে, কেউ যদি এখানে ইন্টারাপ্ট না করে, তখন আমি রাজনীতির নেতা যদি সেখানে ইন্টারফেয়ার করে এসে আপনি এটা কন্ট্রোল করতে পারবেন না। আমার শেয়ার বাজার চলবে তার নিজস্ব নিয়মাবলীর মাধ্যমে। আমি একটা কোম্পানির ভ্যালুয়েশন আছে ধরেন 10 কোটি, কিন্তু ম্যানিপুলেট করে আমি দেখালাম 1000 কোটি, বা তার শেয়ার তখন ধাপ করে উঠে যায়। আবার মোট কথা এখানে আপনি গেম খেলছেন, কিন্তু আপনি কিন্তু রাজনীতিবিদ, বিজনেসম্যান যারা আছে, ব্যবসায়ীরা তো আসলে ক্ষমতাই তো এই ধরনের ম্যানিপুলেশনের ক্ষমতা পায় রাজনৈতিক প্রভাব যখন তাদের গেমলিং হচ্ছে। এখন শেয়ার বাজার হচ্ছে না, কিন্তু শেয়ার মার্কেট না, কিন্তু এটা কিন্তু সাধারণ জনগণের কাছ থেকে টাকা পয়সা লুটে খাওয়ার জন্য একটা গেমলিং হচ্ছে এখানে। আমাকে কিন্তু আপনি কোনোদিন শেয়ার বাজার নিতে পারবেন না। আমি জানি বাংলাদেশের শেয়ার বাজারটা অস্থির, এটা টোটালি 2-1 জন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এবং আমি দেখতে পাচ্ছি যে এখানে যেই কোম্পানি, ধরুন আপনার কোম্পানি প্রায় মোর দেন 1000 কোম্পানির সাথে ব্যবসা আমরা করেছি, প্রাইভেট অর্গানাইজেশন, যেহেতু আমরা সরকারি কাজ পাই না, দেয় না, আমি প্রাইভেট অর্গানাইজেশনের কাজ করছি। আমি যেসব প্রতিষ্ঠান দেখি যে তার ভ্যালুয়েশন কি, তার ছোটো একটা বিলও দিতে পারে না, সেটা দেখা যায় যে কোনো রকমের শেয়ার মার্কেট ঢুকলেই 300-500 কোটি টাকা নিয়ে বেরিয়ে আসে। তার ধান্দাই থাকে যে শেয়ার মার্কেট ঢুকতে হবে, ঢুকে সে, তার মানে এটা বিগত সময় কি আসলে ক্ষমতার বলয়ের মধ্যে থেকে ধরেন সে কোনো রকম যদি আপনার কন্ট্রোল করতে পারে, কোনো রকম যদি সে ঢুকতে পারে শেয়ার মার্কেটে, তখন দেখা যায় সে ম্যানিপুলেট করে তার ভ্যালুয়েশন দেখিয়ে সে তার শেয়ারটাকে বিক্রি করে আবার ধাপ করে শেয়ার মার্কেট পড়ে যাচ্ছে। তাদের কি হলো, যারা বিনিয়োগকারী তাদের টাকাটা কিন্তু চলে গেল। এখন আপনাকে চিন্তা হবে, আপনি যদি এই ধরনের গ্যামলিং করেন তাহলে কার টাকা যাচ্ছে? জনগণের টাকা যাচ্ছে। তো জনগণের জন্য তো আপনার মায়া নাই, আপনাদের হিউম্যানিটি নাই এখানে, আপনার অনেস্টি নাই এখানে। এখন এই শেয়ার মার্কেটটা যদি বিজনেস সেক্টর যদি বিজনেসের মতো চলে, আমার রাজনীতিবিদ, পলিটিশিয়ান, যারা দরবেশ বাবার মতো লোকজন যারা আছে, তারা সে যদি হস্তক্ষেপ না করে, আপনি যদি এই ব্যবসাটাকে টোটালি সেপারেটলি মুভ করতে দেন, তার মতো স্বতন্ত্র প্রতিষ্ঠান এবং সততার সাথে যার যে ভ্যালুয়েশন সেভাবে যাবে। এখানে আপনি যদি গ্যামলিং করে চিন্তা করেন যে আমি এখানে খেলবো জনগণের টাকা নিয়ে যাওয়ার জন্য, লুটে খাওয়ার জন্য, তখন কিন্তু এটাকে আপনি কখনো অস্থির রাখতে পারবেন, অস্থির হয়ে যাবে। এবং কয়েকবার কিন্তু হলো, গত সরকার আমলে কয়েকবারই অস্থির পরিবেশ সৃষ্টি হলো। এবং এই জন্য দায়ী কে? রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। ওই একই কথা ফিরে আসতে হয় যে আমাকে, যে একজন রাজা যদি সে নিয়ন্ত্রণ করতে প্রপারলি, তাহলে তার সমস্ত সেক্টরগুলোকে ভালোভাবে চলে। যেমন দেশনীতি বেগম খালেদা জিয়া নিজে সৎ ছিলেন, সবাই ওনার সম্মান করে, শ্রদ্ধা করে, ভক্তি করে। একজন কিন্তু চার্টার ফ্লাইটে সম্মানের সাথে চিকিৎসা করতে গেলেন, আরেকজন কিন্তু হেলিকপ্টার পালিয়ে গেলেন। পার্থক্য কিন্তু এখানে দুটোই রাজনৈতিক নেতা, কিন্তু দুটি রাজনীতির কর্মকাণ্ডের ফলাফল। তো এখানে শিক্ষণীয় আছে। আপনি বললেন না যে এই 24 ওনারা শিখবে কিনা, শেখার অনেক কিছু আছে, দুজনের কাছ থেকে শেখার আছে অনেক কিছু। যে
এছাড়াও অতীতে যেসব নেতৃবৃন্দ আমাদের আছেন বা ছিলেন, যারা কাজ করেছেন, তাদের পরিণতি কার কোথায় হয়েছে এ কিন্তু দেখে বোঝা যায়। এই জিনিসগুলো মনে নিয়ে কাজ করতে হবে প্রত্যেকটা রাজনীতিবিদকে। এবং আমি একজন রাজনীতিবিদ অথবা ব্যবসায়ী হিসাবে মনে করি যে ব্যবসা ক্ষেত্র যদি নাকি তার স্বাধীন মতো না চলতে পারে, ধরেন একজন ব্যবসায়ী যদি অপরাধী হয়, যাই কিছু হোক না কেন, তার বিচার আমি করবো আলাদাভাবে। কারণ আমরা যত কিছু বলি নির্বাচন আর যত কিছু সংস্কার, আসলে কিন্তু ইকোনমিটা কিন্তু সঠিক জায়গায় নাই। এখন কিন্তু চাকরিচ্যুত হচ্ছে, গার্মেন্টস ইন্ডাস্ট্রি বসে যাচ্ছে, স্পিনিং ইন্ডাস্ট্রি বসে যাচ্ছে, সব জায়গায় কিন্তু যার যার মতো চুপচাপ বসে যাচ্ছে, কেউ কিন্তু কিছু বলছে না, কিন্তু কর্মসংস্থান হারাচ্ছে। বলছে না কেন আসলে? না বলতে পারছে না, না সেই আওয়ামী হ্যাজিমনি রয়ে গেছে? না, আওয়ামী হ্যাজিমনি রয়েছে কি, এখন যে নিয়মে চলছে হঠাৎ করে মব জাস্টিস হচ্ছে, আপনি তার বিচার করতে পারছেন না। হঠাৎ করে শ্রমিক দেখেন 7 দিন পর স্যালারি পাচ্ছে, সে লাঠি নিয়ে রাস্তায় নেমে গেল। কিন্তু মানুষের ওই বোধগম্যটা হয় না এখন, মানুষের বোধ আসছে না এখনো, মানুষ বুঝে উঠতে পারছে না যে কোথায় এখন দেশটা আছে। ফ্যাসিস্ট হাসিনা এমন একটা জায়গা রেখে গেছে যেখানে মনে করেন আপনার রিজার্ভ তলানিতে, এবং আমরা কেউ এলসি খুলতে পারতেছিলাম না। এখন একটু আস্তে আস্তে কিন্তু এলসি স্বাভাবিক হচ্ছে। আপনাকে চিন্তা করতে হবে যে অনলি রেমিটেন্সের উপর ডিপেন্ড, কিন্তু 14% রেমিটেন্স, আর 84% ধরেন আপনার যে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর যে রেমিটেন্সটা আসতো, যে এটা কিন্তু আস্তে আস্তে কিন্তু অনেক কমে গেছে, যেটা কিনা নীরবে নিবৃতে আস্তে আস্তে চুপ হয়ে গেছে। এটা শেখ হাসিনার সময় কিন্তু এই ট্রেন্ড, ডাউন ট্রেন্ড শুরু হয়েছিল। শেখ হাসিনার সময় এই ট্রেন্ডটা ছিল, কারণ তখন তো ইম্পোর্ট করতে পারতো না, ডলার ছিল না। আর এখন তো ধরেন 24 জুলাই যে আন্দোলনটা হওয়ার পর যে বিপ্লব সংগঠিত হলো, তার পরবর্তী ধরেন অনেক ব্যবসায়ী আছে, ওনার কিন্তু এখন দিক নির্দেশনা পাচ্ছেন না প্রকৃতপক্ষে, এবং সাহসও পাচ্ছেন না, এক ধরনের অনিশ্চয়তার দ্বন্দ্বের মধ্যে আছেন। এখন আমার মনে হয় যে এখন ওনারা দেশ চালাচ্ছেন ভালো, ঠিক, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে রোল থাকা দরকার, এটা অনেকটা খারাপ পরিবেশ থাকাতে অনেক ব্যবসায়ী অনেকে কিন্তু সাহস করে একটা নতুন, রাজনৈতিক দলগুলোও কিন্তু বেশ আন্তরিক, তাদের মধ্যে অভ্যন্তরীণ এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা সেটি তো রাজনীতিতে থাকবেই, কিন্তু রাজনৈতিক যে অস্থিরতা, সেই জিনিসটি এই মুহূর্তে আসলে বাংলাদেশে নেই বললেই চলে। অস্থিরতা নেই, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি যে একটা চাপ সৃষ্টি হয়েছে, আপনাকে মনে রাখতে হবে ট্রমার মধ্যে আছে। জি বকুল ভাই, আপনার কাছ থেকে আবারও শুনবো আফাজউদ্দিন বিপ্লব একই বিষয় না, আপনার কাছ থেকে আরেকটি বিষয়ে জানতে চাচ্ছি। সেটি হচ্ছে, আমরা আরেকটি সংবাদে দেখলাম সাইদির অপরাধে সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত, অ্যাটর্নি জেনারেল এই মন্তব্য করেছিলেন। প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুব আলমের মন্তব্য, বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব আল্লামা সাইদির প্রতি অবিচারে রাষ্ট্রের কতটুকু দায় ছিল আসলে? এটি এক ধরনের প্রেশার কিনা বিচার বিভাগের উপরে? এবং আপনি জানেন যে শাহবাগে গণজাগরণ মঞ্চ করে কিন্তু রাষ্ট্রকে বা আদালতের উপরে চাপ সৃষ্টি করা হয়েছিল। এটি আসলে কি হাসিনার এক ধরনের পাতানো গেম ছিল কিনা? টোটাল বিচারটা সেটা তো প্রথম থেকেই প্রশ্নবিদ্ধ, শাহবাগে থেকে শুরু করে তো চাপ সৃষ্টির মাধ্যমে বিচারপতি নিজামুল হক মানে তার যে স্কাইপে সংলাপ কেলেঙ্কারি, সেটাও প্রমাণিত হয়েছে যে তার একটা রায় চাই, তারা একটা রায় চাই, বিচার কি হবে না হবে, মানে মৃত্যুদণ্ড হোক এরকম রায় চাই। এই তার মানে বোঝা গেল লাইনটি ছিল এরকম, একটা রায়ের জন্য মরিয়া হয়ে গেছে, মানে একটা রায়ের জন্য মরিয়া হয়ে গেছেন। আমি আমার ভাষায় বলছি আর কি। তো ওই ধরনের মানসিকতা থেকে যদি বিচার প্রক্রিয়া শুরু হয়, তাহলে সেই বিচার তো আর ন্যায় বিচার হবে না, সুষ্ঠু বিচার হবে না। তো সেই বিচারটা তো টোটাল বিচারটা একবারে শুরু থেকে একেবারে সাইদি পর্যন্ত পুরোটাই তো রাষ্ট্রের দায়। মানে একইভাবে তো সব মামলাগুলোই তাহলে রাজনৈতিক বিবেচনায় এভাবে চাপ সৃষ্টি করে অবশ্যই বিচার ব্যবস্থা পরিচালনা করা হয়েছে। টোটাল বিচার ব্যবস্থাটাকেই তো রাজনীতিকরণ করা হয়েছে, একেবারে টপ টু বটম, প্রধান বিচারপতি থেকে শুরু করে একেবারে জেলা জজ পর্যন্ত সব রাজনৈতিক বিবেচনায় আপনি নিয়োগ দিয়েছেন, তাহলে তারা তো সেই রাজনীতির নির্দেশনায় পালন করবে, এবং সেইভাবেই বিচার ব্যবস্থা পরিচালিত হয়েছে। এবং যে সব বিচারই শুধু সবগুলো এই যে হাজার হাজার লাখ লাখ মামলা, সবগুলো তো একই পদ্ধতিতে একই প্রক্রিয়ায় হয়েছে, এবং এই কোনোটাই ন্যায় বিচার হয় নাই। জি, একই বিষয় আপনার কাছে প্রশ্ন, সেটি হচ্ছে যে রাজনৈতিক প্রভাব বিস্তার করে যে মামলাগুলো হয়েছে, বা আদালতের উপরে বন্দুক চাপিয়ে বিরোধী মতকে দমন করবার জন্য যে মামলাগুলো সাজানো হয়েছে, এবং বছরের বছর ধরে এখনো পর্যন্ত সেই মামলাগুলো রয়েছে, আপনার মন্তব্য কি? এই মামলাগুলোর আসলে গতিগন্তব্য কি বা ভবিষ্যৎ কি হওয়া উচিত? আসলে এই যে কথা বলছিলাম যে সুশাসন যখন আপনি নিশ্চিত করবেন, তখন কিন্তু আপনি ইচ্ছা করে একটা লোককে গায়েবী মামলা দিতে পারবেন না। যে লোকটা কবরে চলে গেছে, হজ করতে চলে গেছে, সে দেখা যাচ্ছে হজ থেকে ফিরে এসে দেখছে তার মামলা হলো, সে নিজে ককটেল মেরেছে বলে পুলিশ লিখলো সেখানে। তার মানে কি, এই গায়েবী মামলার জনক তো শেখ হাসিনা, তাই না? সারা বাংলাদেশে প্রায় ৭৮,০০০ মামলা হয়েছিল,
গায়েবী মামলা। সেই মামলাগুলো তো এখনো রয়ে গেছে, সেই মামলা এখনো রয়ে অধিকাংশ গেছে। মামলা। এই মামলাগুলো আস্তে আস্তে এগুলো শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আমার কথা হলো যে কথাটা সাইদি সম্বন্ধে আপনি বললেন, সাইদি সাহেবের সম্বন্ধে, হুজুর সাহেবকে আমরা সবচেয়ে বেশি সম্মান করি, শ্রদ্ধা করি ইসলামিক বক্তা হিসাবে, স্কলার হিসাবে। ওনার মতো একটা মানুষকে যখন নাকি এভাবে জেলখানায় দিনের পর দিন, রাতের পর রাত রাখে, আপনি বুঝতে পারেন যে এই ফেসিবাদের পচন কেন হবে না, এই ফেসিবাদ কেন পচে গলে শেষ হবে না। আর আমার নেত্রী কেন বলবে না যে এদেশের এই ফেসিস হাসিনা পচে গলে শেষ হলে তারপরে দেশের মানুষ তার গন্ধ পাবে, বুঝতে পারবে। আপনি দেখেন, আমি আরেকটা কথা বলি এখানে, এই যে 7 জন জামাত ইসলামের 7 জনকে ফাঁসি দেওয়া হলো, প্রথমেই আপনার মনে আছে আমরা কিন্তু বলছিলাম যে এটা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল হয়নি, এটা শেখ হাসিনা ট্রাইব্যুনাল হয়েছে। যে ট্রাইব্যুনালে বিচার করার ব্যবস্থা করা হচ্ছে এটা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল না, আন্তর্জাতিক মানেন না। আমরা কিন্তু বিএনপি থেকে বারবার প্রথম শুরু থেকে বলতেছিলাম এই কথাগুলো। তারপরে কিন্তু এই শেখ হাসিনা ট্রাইব্যুনালই বিচার করা হলো এবং তাদেরকে ফাঁসি দেওয়া হলো। দুঃখ লাগে এখানে যে আজ পর্যন্ত কিন্তু জামাত ইসলামী বলেন একটা কথা যে তাদের 7 জনের ফাঁসি হলো এবং তাদের বিচার হবে। আপনার দলের বিএনপিরও তো একজন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে এভাবে দণ্ডিত করা হয়েছে, সে ব্যাপারে আপনাদের কি কোনো বক্তব্য আছে? আপনারা কি আমরা তো অবশ্যই পাল্টা মামলা করেছেন কিনা, বা এই বিচারিক প্রক্রিয়ার সাথে যারা জড়িত ছিল তাদের বিচার হওয়া উচিত কিনা, আপনার কি মন্তব্য? আমার মন্তব্য হলো যে আমরা কিন্তু পাল্টা মামলা করব দূরের কথা, ওনার ছেলে হুমাম কাদের তো গায়েব হয়ে গেছিল, তাদের ফ্যামিলিতে গায়েব হয়ে গেছিল। এখন জুলাই পরবর্তী এখন ধরেন স্টেপ বাই স্টেপ প্রত্যেকটার বিচার হবে। এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব কিন্তু স্পষ্টই বলেছেন যে প্রত্যেকটা হত্যার বিচার হবে এবং সেটা আইনের মাধ্যম হবে, সুশাসনের মধ্যে নিশ্চিত করা হবে। তো এখন মনে করেন আপনি এই যে অপকর্মের যে ঝুলি যেভাবে তার জমা হয়েছে, এগুলো আসলে আমরা হিসাব করে বিচার করতে 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 এই শেখ হাসিনা, এই আওয়ামী লীগ আপনি খুঁজে পাবেন কিনা পৃথিবীর ইতিহাসে সন্দেহ আছে। এই সরকারের ইমিডিয়েট কি করা উচিত? 30 সেকেন্ডে আপনার কোনো পরামর্শ আছে কিনা? আমার পরামর্শ হলো যত দ্রুত করা উচিত, নির্বাচন দেওয়া উচিত। তার কারণ একটাই, কারণ আপনি যত দেরি করবেন তত কিন্তু দেশের ব্যবসায়িক জগৎটা আস্তে আস্তে দূরে সরে চলে যাচ্ছে এবং কর্মহীন হচ্ছে মানুষ। কিন্তু কর্ম না থাকলে, পকেটে টাকা না থাকলে, কয় না যে আপনার ক্ষুধার জ্বালায় মানুষ কিন্তু যা ইচ্ছা তা করতে চিন্তা করে, ক্ষুধার তো মানুষ অনেক কিছু করতে চায়। এবং আর কারণ একটা কথা আছে যে অভাবে পড়লে কি করে মানুষ তা বোঝা যায় না, চরিত্র ঠিক থাকে না। তো এই জন্য বলি যে আমি সংস্কার করবো, ঠিক কথা, যে সংস্কারটা আমার জরুরি, যে সংস্কারটা না করলেই নয়, সেটা করে বাকিগুলো করার একটা কমিটমেন্ট নিয়ে, সিগনেচার নিয়ে, সবার কাছ থেকে কমিটমেন্ট নিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে নির্বাচন। এটি নতুন বন্দোবস্ত আসা হচ্ছে। জি, বিপ্লব ভাই একই প্রশ্ন আপনার কাছে, পরামর্শ কি ছোট্ট করে 30 সেকেন্ডে? প্রধান উপদেষ্টা অবশ্য পরিষ্কার করেছেন যে যতটুকু সম্ভব, যতটুকু সংস্কার দরকার ততটুকু করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করে ফেলতে হবে, বসে থাকা যাবে না, কারোর জন্য বসে থাকবে না। এটা উনি স্পষ্ট করে বলে দিয়েছেন। আশা করি মানুষ এবং রাজনৈতিক দল কেউ এটা ভুলবে না এবং এটা ভোলার মতো জিনিস না, এবং সেভাবেই দেশ গড়ে উঠবে আশা করি। ধন্যবাদ আফাজউদ্দিন বিপ্লব, ধন্যবাদ আশরাফুদ্দিন বকুল, আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, 36 জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতা এ মাটির গর্ভে যে নতুন আলো প্রবেশ করিয়েছে তা ধরে রাখবার দায়িত্ব শুধু সরকারের একার নয়, আমাদেরও। বিভিন্ন স্থানে ঘটে যাওয়া মব ভায়োলেন্স, মব জাস্টিস ফ্যাসিবাদী সংস্কৃতিরই অংশ। সুশাসনের প্রয়োজনে দীর্ঘদিনের চর্চিত এই ফ্যাসিবাদী সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আইনের আশ্রয় নিতে হবে আমাদের। আসুন আমরা সুনাগরিকের পরিচয় দেই, ফ্যাসিবাদকে রুখে দেই। প্রিয় দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।